হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রণজিৎ বিশ্বাস টিপ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, খুব সুন্দর নলেজফুল ভিডিও। আইটি সেক্টরে যারা কাজ করবে, সেফটি অফিসার হবে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা জাস্ট টিপস দেবো যে এই কাজগুলো আইটি সেক্টরের জন্য আপনার জানতেই হবে। তো সেই জন্য আজকে চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জুড়ে থাকুন, কারণ এইরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমত আমি বলবো, আইটি সেক্টর মানে ইনফরমেশন টেকনোলজি, এখানে খুব সিনসিয়ার কাজ ডিউটি করতে হয়। তো এখানে জব করতে গেলে, সেফটি অফিসার হতে গেলে তো তাদের 3-4টে জিনিসের উপরে তাদের নলেজ থাকতে হবে। প্রথমত সেফটি অফিসার হলে তাকে ফায়ার সম্বন্ধে জানতে হবে, দ্বিতীয়ত ফার্স্ট এড সম্বন্ধে জানতে হবে, তৃতীয়ত ইমার্জেন্সি সিচুয়েশন মানে ম্যান মেড দ্বারা ইমার্জেন্সি হতে পারে এবং ন্যাচারাল মানে প্রকৃতির দ্বারা হতে পারে। ম্যানমেড দ্বারা আর প্রকৃতির দ্বারা দুটো ভেঙে আমি পরে বলবো। প্রথমে বলি ফায়ার, মানে আগুন লেগেছে অফিসের মধ্যে, তো আপনাকে তার সম্বন্ধে কিছু জানতে হবে, কি করে নিভাতে হবে। তার জন্য কিছু কিছু এক্সটেনগুসার আছে, যেমন ABCD, এবং ইলেকট্রিক ফায়ারের জন্য হচ্ছে CO2, এবং কিচেনে আগুন লাগলে F, এবং এইরকম বিভিন্ন ভাগ সব ফায়ার এক্সটেনগুসার আছে। আপনাকে শুধু ফায়ার এক্সটেনগুসার জানলেই হবে না, ফায়ার এক্সটেনগুসার কোন টাইপের ফায়ার এক্সটেনগুসার ইউজ করলে আপনাকে কোন টাইপের আগুন নিভাতে হবে। আপনার লেগেছে তেলে, আপনি দিচ্ছেন সলিড ফায়ার মানে যেটা এ টাইপ ফায়ার দিচ্ছে, হবে না। আপনাকে ফায়ার সম্বন্ধে ভালো করে জানতে হবে, এক্সটেনগুসার সম্বন্ধে জানতে হবে। প্রথমে কত রকমের এক্সটেনগুসার আছে? আমাদের সাধারণত 5 টাইপের এক্সটেনগুসার আছে, যেরকম ওয়াটার বেসড, ফোম টাইপ, DCP ডাই কেমিক্যাল পাউডার, CO2 এবং কেমিক্যাল, ওয়েট কেমিক্যাল। এই 5 ধরনের এক্সটেনগুসার আছে, তার প্রয়োগ আপনাকে জানতে হবে। তৃতীয়ত প্রতিটি ফায়ার এক্সটেনগুসারের কালার কোড আপনাকে জানা দরকার। কোন এক্সটেনগুসারের কালার কোড কত, চট করে আপনি পড়তে না পেলে কালার কোড দেখে জানতে পারবেন। তো এই হচ্ছে ফায়ার সম্বন্ধে আপনাকে জানতে হবে সেফটি অফিসার হতে গেলে, কিন্তু যদি আপনি সেফটি অফিসার হতে চান। আর দ্বিতীয়ত বলবো, ফায়ার হয়ে গেল। ফার্স্ট এড মানে কেউ হঠাৎ দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ হয়ে গেল, নর্মাল ভালো আছে, অফিসে এসেছে, অসুস্থ হয়ে গেল, তাহলে আপনি কি করে তাকে ফার্স্ট এড দেবেন? দম বন্ধ হয়ে গেল, CPR দিতে হবে, কারো কেটে গেল, ব্যান্ডেজ করতে হবে, তারপরে পুড়ে গেল, পরিষ্কার করে সেখানে মলম লাগানোর ব্যবস্থা করতে হবে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করতে হবে, অ্যাম্বুলেন্সকে ফোন করে ওনাকে হাসপাতালে শিফট করাতে হবে। ওনার যদি শারীরিক অবস্থা অবনতি ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে ওনাকে হাসপাতালে অ্যাডমিশন করাতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে। আপনাকে সেফটি অফিসার হতে গেলে যেমন পুলিশের নাম্বার ডায়াল 100, অ্যাম্বুলেন্সের নাম্বার 102 এবং ফায়ার ব্রিগেড 101, এইরকম নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম্বার, আপনার আইটি সেক্টরে যেখানে কাজ করছেন তার নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম্বার 10 সংখ্যার নাম্বার আপনাকে জানা উচিত, ঠিক আছে? তো আপনাকে এটাও জানতে হবে, আপনার সেফটি অফিসার হলে হবে না, আপনার অফিস থেকে নিয়ারেস্ট লোকেশনে কোন কোন হাসপাতাল আছে, ইমার্জেন্সি সিচুয়েশনে কাকে কোথায় পাঠাতে হবে, কাকে কি হয়েছে, কারো হার্টের হয়েছে, তার আপনি দিচ্ছেন কিডনি খারাপের সমস্যা হয়েছে, সেখানে পাঠাচ্ছেন না। আপনার যেখানে যে মানে তার যে অবস্থায় হয়েছে, যেটা মানে হয়েছে শারীরিক সম্পর্ক মানে শারীরিক অবস্থা যেখানে খারাপ হয়েছে আপনি জানতে পেরেছেন, সেই রকম হাসপাতালে রিকমেন্ডেশন করে অ্যাডমিশন করাবেন। তাহলে কি হবে? টাইমটা সেভ হবে, কারণ ওখান থেকে আবার ট্রান্সফার করবে, তার তো টাইম লস হবে। সেই ক্ষেত্রে একটা মানুষকে জীবন বাঁচানোর জন্য আপনাকে জানতে হবে কোন হাসপাতালে কি ট্রিটমেন্ট হয় এবং আপনার নিয়ারেস্ট লোকেশনে কোন কোন হাসপাতাল আছে, এটা আপনাকে জানা খুবই জড়িত, এবং তাদের অ্যাড্রেস এবং তাদের ফোন নাম্বার। এখান থেকে আপনার রোগী যখনই যাবে, কোনো এমপ্লয়কে আপনি পাঠাচ্ছেন, তো সঙ্গে সঙ্গে আপনি ফোন করে দিচ্ছেন যে অমুক এমপ্লয় আমার এখান থেকে যাচ্ছে, আপনি একটা বেড রেডি করুন, কিংবা আপনার একটা ডাক্তার রেডি করুন, কিংবা ওই রিলেটেড ডাক্তার আছে কিনা, কিংবা আপনার অ্যাম্বুলেন্সে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এন্ট্রি পাবে কিনা, হয়তো গেটে আটকিয়ে দিল কিছুটা, যাতে এরকম না হয়। আপনার গেটে ওনার সময় প্রাইভেট হাসপাতালে যেগুলো গেটে সিকিউরিটি থাকে, হয়তো আপনি নিয়ে গেলেন, গেটে 10 মিনিট 5 মিনিট এন্ট্রি করতে আটকে রেখে দিল, আপনি আগে থাকতে ইনফরমেশন দিয়ে দিলেন, তাহলে কি হলো যে যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির আপনার অ্যাম্বুলেন্সের নাম্বারটা দিলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটা এন্ট্রি করে ভেতরে চলে গেল, বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে অ্যাডমিশন হয়ে গেল। এখানে কোনো কাগজ কলমের ব্যাপার নেই, টাকা পয়সা কোনো ব্যাপার নেই, সঙ্গে সঙ্গে অ্যাডমিশন হয়ে গেল, মানুষ আগে বাঁচানোর জন্য, বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে ফার্স্ট এড ফায়ার সম্বন্ধে জানতে হবে, ফার্স্ট এড সম্বন্ধে জানতে হবে। এবার আপনাকে ইমার্জেন্সি সিচুয়েশন, যেমন বোম থ্রেট হয়েছে, মানে ম্যান মেড দ্বারা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন কেউ ঘটিয়েছে, তো আপনাকে সেই সময় ট্যাগেল করতে হবে যে কি করে করা যায়। বোম থ্রেট হলে আপনার অফিসে যত সব কর্মচারী আছে, কাউকে প্যানিক করবেন না, কাউকে বাইরে বেরোতে দেবেন না, হ্যাঁ? তো কাউকে না বেরোতে দিয়ে আপনি সবাইকে বলবেন ভেতরে থাকতে,
তারপরে বোম স্কোয়ারকে ফোন করতে হবে, ওনারা আসবেন, ইনভেস্টিগেশন করবেন কোথায় রেখেছে না রেখেছে, তো আগে পুরো জেনে নেওয়া হবে। তারপরে আবার নর্মাল এমপ্লয়ীদেরকে কিংবা কর্মচারী যারা থাকবে অফিসের তাদেরকে ভেতরে ঢুকানোর ব্যবস্থা করতে হবে। কিংবা আগে কিন্তু আপনি বম থ্রেট হলে কিন্তু কাউকেই জানানো যাবে না যে বম রেখেছে এখানে, বম বাস্ট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে অনেকে প্যানিক হয়ে সিঁড়ি দিয়ে নামবে, তাতেও অনেক আপনার দেখা যাচ্ছে কত ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটতে পারে, যাতে কিছু আপনার অফিসের কর্মী মারাও যেতে পারে এবং অসুস্থ হয়ে পড়তে পারে। তো সেই জন্য আমি বলবো বম থ্রেট হলে চিপে যান। নর্মালে বোম যেখানে যেই অ্যাড্রেসটা এসে যে অ্যাড্রেসে বলেছে ওখানে আগে বোম স্কোয়ার থেকে আসবে, চেক করবে, কোনো সমস্যা নেই, নর্মাল ভাবে করুন। তৃতীয়ত প্রাকৃতিক দ্বারা আপনার সিচুয়েশনে হ্যান্ডেলিং করতে হবে সেফটি অফিসার হলে। প্রাকৃতিক কিরকম, ধরেন বাইরে সাইক্লোন হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, হ্যাঁ, আপনি তখন ভেতরে পিএ সিস্টেম আছে প্রতিটা ফ্লোরে, তো আপনি বিএমএস রুমে গেলেন, গিয়ে বিএমএস রুমের থেকে অ্যানাউন্সমেন্ট করে দিলেন বাইরে ঘূর্ণিঝড় হচ্ছে, আপনারা কেউ বেরোবেন না, বুঝেছেন? তাহলে কি হবে, বাইরে ঘূর্ণিঝড়ে কেউ যদি বেরিয়ে যায় তো সে তো বিপদে পড়বে, ভেতরে থাকলে সে সুরক্ষিত থাকবে। তৃতীয়ত এটা হচ্ছে ঘূর্ণিঝড় গেল। তৃতীয়ত আর্থকুইক মানে ভূমিকম্প, যদি ভূমিকম্প হয় তাহলে আপনি কি করলেন, এমপ্লয়ীদেরকে বলেন যে আপনাদের পাশে যদি কোনো টেবিল থাকে এবং শক্ত জিনিস থাকে, কোনো দেয়াল থাকে, ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকেন, কিংবা এরকম মাথার মধ্যে দিয়ে টেবিলের মধ্যে মাথা দিয়ে বসে থাকুন কিছুটা সময়। আর যদি পারেন তো আপনারা সিঁড়ি দিয়ে, লিফট দিয়ে নয়, সিঁড়ি দিয়ে যান, সিঁড়ি দিয়ে গিয়ে নিচে সামনে অ্যাসেম্বলি এরিয়া আছে, ওখানে আপনারা সব জমায়েত হন, কিন্তু কিছুটা বিল্ডিং থেকে দূরে, কারণ বিল্ডিংটা ভেঙে পড়লেও যাতে আপনার গায়ে না পড়ে আপনি নিজের ডিস্টেন্স নিজে রাখতে বলবেন, সেইভাবে নিচেই সিকিউরিটি পোস্ট করিয়ে দেবেন। সিকিউরিটি রিলেটেড যারা আছেন, স্টাফ আছেন, তাদেরকে ওখানে পোস্ট করিয়ে দেবেন যে আপনারা বিল্ডিং এর কাছে কেউ থাকবে না, একটু দূরে থাকবেন। ও আর্থকুইক হয়ে গেল, সব জানা হয়ে গেল যে আর কোনো আফটার শক আসবে না, তখন আপনি এমপ্লয়ীদেরকে ভেতরে ঢুকাতে পারেন। ঢুকাবেন কি করে, মাইকিং পিএ সিস্টেমে মাইকিং ব্যবস্থা করে ঢুকাতে পারেন, এমনকি সিকিউরিটি দ্বারা আপনি ভেতরে ঢুকাতে পারেন। এবার আপনাকে ওখানে থাকলেই হবে না, শুধু আপনাকে ঢোকালেই হবে না, বেরোনোর সময় কাউন্টিং করতে হবে কত এমপ্লয় বেরিয়েছে, কত কর্মী বেরিয়েছে, ঢোকার সময় কত বেরিয়েছে, এবং আপনার একটা পঞ্চনামা তৈরি করতে হবে যে এই সিচুয়েশনে, মানে আরো যে আমি ইমার্জেন্সি করলাম, এই সিচুয়েশনে কারো ক্ষতি হয়নি তো, কোনো প্রেগনেন্ট মানে এমপ্লয় ছিল না তো, হ্যাঁ, সমস্ত কিছু আপনাকে কটার সময় হয়েছে, কি জন্য হয়েছে, হ্যাঁ, পুরো ডিটেলস আপনাকে পঞ্চনামা তৈরি করতে হবে। এমনকি কিছু কিছু ক্লিপ আপনাকে ফটো তুলে রাখতে হবে, যেগুলো আপনাকে অ্যাটাচমেন্ট করে মেইল করে সিনিয়র লেভেলে, মানে আপনার অফিসের যেখানে আছে সেখানে আপনারা পাঠাতে পারেন। তাহলে কি হবে যে আপনি হ্যান্ডেলিং করেছেন, পুরো বোঝা যাচ্ছে। এমনও আছে যে ভূমিকম্প হয়েছে, কেউ বেরোচ্ছে না, ভেতরে রয়েছে, আমরা সাধারণত সিকিউরিটি দিকে বলি যে আপনারা যান, গিয়ে কেউ যাতে ভেতরে না থাকে। অ্যাকচুয়ালি ভূমিকম্প হলে ভেতরে না থাকাই ভালো, হ্যাঁ। আর যদি টেরোরিস্ট অ্যাটাক করে, যদি বন্দুক নিয়ে টেরোরিস্ট অ্যাটাক করে, তাহলে সেই ক্ষেত্রে ভেতরে থাকাই সেফ, ঠিক আছে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এমন কিছু সিচুয়েশন আছে, এমন কিছু জায়গা আছে যেগুলো মানে গেলে রিস্ক হবে, সেই সব জায়গাগুলো ব্যারিকেড দিয়ে ঘিরে দিতে হবে। দরকার পড়লে সিকিউরিটি স্টাফ দিয়ে আপনারা ওই জায়গাটা ব্যারিকেড দিয়ে ঘিরতে পারেন। আপনি অ্যাজ এ একজন সেফটি অফিসার, আপনার সব দিক দিয়ে নলেজ থাকতে হবে। প্রথমে তো কি বললাম, ফায়ার সম্বন্ধে নলেজ থাকতে হবে, দ্বিতীয়ত ফার্স্ট এড সম্বন্ধে নলেজ থাকতে হবে, তৃতীয়ত আপনার ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেলিং করার জন্য মাথায় উপস্থিত বুদ্ধি থাকতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা বড় হচ্ছে, যদি ভালো লাগে আমার ভিডিও, এইরকম রিলেটেড ভিডিও পেতে যদি আপনারা যদি হেল্পফুল মনে করেন, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে এইরকম হেল্পফুল ভিডিও আমি আপনাদের কাছে আবার তুলে ধরতে পারি। কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং ভিউজের উপরে ভিত্তি করে আমার নিজের থেকে মোটিভেশন জাগায়। দেখুন, একজন ইউটিউবার হিসাবে হয়ে আমি কি বলবো, মানে কতটা জানাবো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল না করলে কেউ বুঝতে পারবে না। আমি জাস্ট আপনাদেরকে নলেজে দিলাম যে এরকম সিচুয়েশন হ্যান্ডেলিং করতে হয়। তো এইরকম রিলেটেড আমি আরো অনেক ভিডিও দেবো, যেমন ফায়ার সম্বন্ধে একটা আলাদা ভিডিও করব আপনাদেরকে, ফার্স্ট এড সম্বন্ধে একটা ভিডিও করব আলাদা সম্বন্ধে, ইমার্জেন্সি সিচুয়েশনে কি কি সমস্যা হয় এবং তার কি করে মোকাবিলা করতে হয় তাই নিয়ে একটা ভিডিও করব। তো এইরকম ভিডিও আমি কন্টিনিউ দিতে থাকবো। তো সেই জন্য বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, জুড়ে থাকুন। রণজিৎ টিপস চ্যানেল সবাইকে মোটিভেশন জাগাবে এবং নলেজ দেবে। তো আমার ভিডিওতে, আমার চ্যানেলে অনেক শর্ট ভিডিও আছে, আপনার শর্ট ভিডিও দেখতে পারেন। অনেক ফানি শর্ট ভিডিও করি মানুষকে মোটিভেশন জাগানোর জন্য, অনেক ড্যান্স ভিডিও করি, যেগুলো সমস্ত রকম মানুষ যাতে আমার চ্যানেলে এসে এন্টারটেনমেন্ট করতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং জুড়ে থাকুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমাদের বাংলার নতুন নববর্ষ পড়ে গেছে,
তো সেই জন্য বলছি যে নতুন বছর সবারকে ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ। আরো নতুন নতুন হেলদিফুল এবং নলেজফুল ভিডিও, যেগুলো মানুষের উপকার হবে, সেরকম ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। এই পর্যন্ত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আমার হৃদয়ের থেকে ভালোবাসা, স্নেহ ভালোবাসা, সমবয়সীদেরকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা। তো থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি।